মনে করুন ৯০ দশকের কথা, যখন একটা মাত্র নামই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় উঠত। একটা ছেলে যার চোখ ভরা স্বপ্ন আর ঠোঁট ভরা দুষ্টু হাসি দেখতেই তরুণ প্রজন্ম তার স্টাইল কপি করতে শুরু করত। যার একটা সিনেমা রিলিজ হওয়া মানেই হলগুলোতে টিকিট নিয়ে কারাকারি শুরু হয়ে যেত। তিনি ছিলেন ক্ষণজন্মা কিন্তু অমর। মাত্র ৪ বছরে ২৭টি সিনেমা, সাফল্যের এমন চূড়ায় আহরণ করা সেই তরুণের প্রতীক আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ। তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। সিলেটের এক অভিজাত পরিবার থেকে উঠে আসা এই ছেলেটি শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব আর ফ্যাশন দিয়েও বাংলা সিনেমাকে আধুনিক করে তুলেছিলেন। কিন্তু এই রূপকথাটা শেষ হয়ে যায় এক নিদারুণ দুঃস্বপ্নে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ২৫ বছরের টকবগে যুবক, জনপ্রিয়তার শিখরে থাকা একজন মানুষ হঠাৎ করেই নিখোঁজ। খবর এলো তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু একটা জিনিস দেখুন, প্রায় ২৯ বছর ধরে দেশের কোটি কোটি ভক্ত এই কথাটা মানতে পারেননি। আমাদের সম্মিলিত বিশ্বাস ছিল, না, এটা আত্মহত্যা নয়, এর পেছনে অন্য কোনো গল্প আছে। আর আজ সেই ২৯ বছরের জল্পনা কল্পনা, হাজারো প্রশ্নের উত্তর না পাওয়ার যন্ত্রণা যেন থমকে চলেছে। কারণ যে মামলাটি বছরের পর বছর ধরে অপমৃত্যু বলে ফাইলবন্দি করার চেষ্টা করা হয়েছে, আদালত সেটির পুরনো রিপোর্ট বাতিল করে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছে এটি পরিকল্পিত হত্যা মামলা হিসেবে তদন্ত করতে হবে। আজ আমরা দেখব এই খুনের পিছনে কাদের নাম এসেছিল, কেনই বা বারবার সত্যকে আড়াল করার চেষ্টা হয়েছে, আর এই ভয়ঙ্কর রহস্যের জট এবার কি খুলবেই। আসলে এই ট্র্যাজেডির বীজ রোপিত হয়েছিল মৃত্যুর ঠিক আগের দিন। সালমান শাহের ব্যক্তিগত জীবন তখন সংবাদ শিরোনামে। স্ত্রী সামিরার সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল, যার প্রধান কারণ ছিলেন শাবনূর। শাবনূরের সঙ্গে সালমান শাহর অনস্ক্রিন ও অফ স্ক্রিনের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন। ৫ সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন এফডিসিতে প্রেম প্রিয়াসীর ছবির ডাবিং চলছিল। সেখানেই সামিরা তার বাবার সঙ্গে এসে দেখতে পান সালমান ও শাবনূর ঘুনসুটি করছে। সামিরা প্রচণ্ড রেগে যান। এরপর রাতে ফ্ল্যাটে ফেরার পর তাদের মধ্যে মারাত্মক ঝগড়া হয়। আর সেই রাতে ঠিক কী ঘটেছিল তার সুনির্দিষ্ট কোনো তথ্য বাইরে আসেনি। তবে সামিরার বক্তব্য অনুযায়ী পরের দিন সকালে তিনি সিলিং ফ্যানের সাথে সালমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনা দিয়েই শুরু হয় এক দীর্ঘ আইনি লড়াই। সালমানের বাবা কদর উদ্দিন আহমেদ চৌধুরী প্রথমে অপমৃত্যুর মামলা করেন, কিন্তু সন্দেহ শুরু থেকেই ছিল। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি তাদের চূড়ান্ত রিপোর্টেও সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখিত করেন, যা আদালত গ্রহণ করে। কিন্তু বাবা কমির উদ্দিন আহমেদ চৌধুরী এই রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের আবেদন জানান। আর এখান থেকেই শুরু হয় রহস্যের আসল মোড়। ১৯৯৭ সালে মামলাটি এক চরম নাটকীয় মোড়ে আসে। রিজভী আহমেদ নামে একজন অভিযুক্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়ে জানান এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন ১২ লক্ষ টাকার চুক্তিতে সামিরার মা লতিফা হক লুসি এই খুনের পরিকল্পনা করেন। এই চুক্তিতে লুসি ছাড়াও জড়িত ছিল ডন, ডেভিড, ফারুক, জাবেদ এবং আজিজ মোহাম্মদ ভাই এর মতো প্রভাবশালী ব্যক্তিরা। রেজভী জানান সালমানকে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়, এরপর ইনজেকশন পুশ করা হয়, অবশেষে তার দেহ সিলিং ফ্যানে ঝোলানো হয়। কিন্তু অবিশ্বাস্যভাবে এই বিস্ফোরক জবাববন্দি দেওয়ার পরই রিজভী তার কথা প্রত্যাখ্যান করেন, জামিন পান এবং দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যান। এই ঘটনাটিই প্রমাণ করে যে এর পিছনে বিশাল কোনো ক্ষমতাশালী চক্র কাজ করছিল। দীর্ঘদিন মামলাটি চাপা থাকার পর ২০১৭ সালে আসে আরেক মোড়। সালমান শাহের প্রতিবেশী এবং সামিরার বন্ধু বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবি একটি ভিডিও প্রকাশ করে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। তিনি সরাসরি সামিরা এবং তার পরিবারের দিকে অভিযোগের আঙুল তোলেন। যদিও পরে রুবিও তার বক্তব্য থেকে সরে আসেন, কিন্তু ততদিন মামলাটি আবার আলোচিত কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপর মামলার তদন্তভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর হাতে। তারা দীর্ঘ ৪ বছর শেষে ২০২০ সালে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই রিপোর্টেও বলা হয় আত্মহত্যা। তারা সেই পুরনো ৫টি কারণই দেখায়: দাম্পত্য কোলাহল, শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠতা, অতিরিক্ত আবেগপ্রবণতা ইত্যাদি। পিবিআই এর রিপোর্টও পরিবার প্রত্যাখ্যান করে রিভিশন আবেদন করে, আর সেই আবেদনের ফলে সম্প্রতি আদালতে ঐতিহাসিক রায় দেন। কেন এই রায়? খুনের অভিযোগের পক্ষের প্রমাণগুলো আর উপেক্ষা করা সম্ভব ছিল না। আদালতের কাছে রেজভীর দেওয়া স্বীকারোক্তি একটি শক্তিশালী দলিল হিসেবে বিবেচিত হয়। মরদেহের বুকে আঘাতের চিহ্ন এবং ক্লোরোফর্মের উপস্থিতি নিয়ে যে প্রশ্ন ছিল তা আরও গুরুত্ব পায়।
ফলে আদালত ঘোষণা করে পুরনো অপমৃত্যুর রিপোর্ট বাতিল, মামলাটি এখন থেকে পরিকল্পিত হত্যা মামলা হিসেবে তদন্ত হবে। ২৯ বছর পর মামলাটি একটি নতুন দিক খুঁজে পেল। বন্ধুরা, ২৯ বছরের একটা লম্বা সময়। এই দীর্ঘ সময়ে সালমান শাহের বাবা কমিরউদ্দিন আহমেদ চৌধুরী ন্যায় বিচার না পেয়েই মারা গেছেন। তার মা নীলা চৌধুরী আজও তার ছেলের জন্য লড়াই করেছেন। তার লড়াইটা শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার লড়াই। আজ যখন আদালতে এই নির্দেশ এসেছে, তখন প্রশ্ন একটাই, আইনের হাত কি অবশেষে এত বড় এক রহস্যের গভীরে পৌঁছাতে পারবে? যে প্রভাবশালী মহল বারবার এই মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যারা সাক্ষীদের দেশ ছাড়তে বাধ্য করেছে, তারা কি এবার আইনের জালে ধরা পড়বে? সালমান শাহ হয়তো আর ফিরে আসবেন না, তার ক্যারিয়ারের সমাপ্তি হয়তো আমাদের চিরকাল কষ্ট দেবে, কিন্তু তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে এই রহস্যের সমাধান হওয়া জরুরি। এই দেশের মানুষ কি অবশেষে জানতে পারবে আমাদের প্রিয় নায়ক সত্যি আত্মহত্যা করেছিল নাকি তাকে খুন করা হয়েছিল?